পরপর 4টি সভা আমি সাংবাদিক হিসাবে নজর করলাম। প্রধানমন্ত্রীর মুখে একটি বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত হলো না। তিনি কি তাদেরকে ইগনোর করছেন? সিবিআই তদন্ত লেগে যায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু অভিযুক্ত হয়ে যাবেন, অলরেডি অভিযুক্ত। সেই তদন্তের মধ্যে তাকে ঢুকিয়ে নিতে হবে। তো শুধু শুধু তার নাম, ওই জন্য খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে একটা ভয়ানক কিছু ঘটতে পারে, নির্বাচন পিছিয়ে যেতে পারে, এরকম কিছু হতে পারে। সিঙ্গুরে নরেন্দ্র মোদী এসেছিলেন, কিন্তু মনে রাখতে হবে নরেন্দ্র মোদী শুধু বিজেপি নেতা হিসেবে আসেননি, প্রধানমন্ত্রী হিসেবে এসেছিলেন। তার আগে একগুচ্ছ প্রকল্প রাজ্যে তিনি ঘোষণা করেছেন। তার আগের দিন ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার পশ্চিমবঙ্গকে দিয়েছেন। এছাড়া 9টা অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গ পেয়েছে। এরকম অনেক একগুচ্ছ উপহার নিয়ে তিনি বাংলায় এসেছিলেন। তো উনি তো বিজেপি নেতা, উনি কি সিপিএম কে সুবিধা করে দেওয়ার জন্য এখানে আসবেন নাকি? টাটা তো সিপিএম এর আমলের একটা ব্যর্থ প্রজেক্ট। সিপিএম যেটাকে দিয়ে 2011-এ ভোট করতে চেয়েছিল, বুদ্ধবাবু 2006-এ ল্যাজগোবরে হয়ে গিয়েছিল সিঙ্গুরে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের টাটা কোম্পানিকে তাড়িয়েছিলেন, কারণ রতন টাটা বলেছিলেন ব্যাড এম আমাকে তাড়িয়ে দিলে গুড এম এর কাছে যাচ্ছি। সেই গুড এম এসছে, তার জন্য অনেকে আশা করেছিলেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এবছর যারা ভোট দেবেন বা 2024 এবং 2021-এও যারা ভোট দিয়েছেন তারা সিঙ্গুর জানেন না। সিঙ্গুর এক পুরনো অধ্যায়। আমাদের বাঙালিদের না, যেমন আমরা এখনো অনেক আগের কোন আমাদের আইকন তৈরি হয়নি অন্য সে পুরনোদের নিয়ে আমরা ভাবি, তেমনি সিঙ্গুর, নন্দীগ্রাম এসব ভাবছি। মনে রাখতে হবে এটা একেবারে যারা প্রবীণ নাগরিক, বয়স্ক, তাদের কাছে সিঙ্গুরের আবেগ আছে, নতুন প্রজন্মের কাছে নেই। আর প্রধানমন্ত্রী যেটা বলে গেছেন সেটা সিঙ্গুরের থেকে অনেক বড় কথা বলে গেছেন। তিনি বলেছেন এই বাংলায় শিল্প সম্ভব নয় যদি না এই বাংলায় যে দুরাচার চলে, যে দুষ্কর্ম চলে, যে মস্তানি রাজ চলে, এটা যে চলে বাংলার মানুষ জানেন, সেটা বন্ধ না হলে কোনো শিল্পপতি এখানে আসতে চাইবেন না। এইটা বলার পর তিনি কি বলতে পারেন যেখানে টাটা আসতে চাইছেন? আর তিনি কেন মিথ্যা বলবেন? সব পলিটিশিয়ান এক হন না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী, এটা ভুলে গিয়ে অনেক সময় তৃণমূল নেত্রী হিসাবে কথা বলেন, যেটা মুখ্যমন্ত্রী চেয়ারে বসে বলেন, নবান্নে বসে বলেন, কিন্তু প্রধানমন্ত্রী সেটা করতে চান না। আমাদের রাজ্যে প্রশাসনিক সভা হয়, সেটা পরে জনসভা হয়ে যায় তৃণমূলের। এটা একটা আমরা দস্তুর মেনে নিতে শিখে গেছি আমরা মনে করি এটাই স্বাভাবিক। এই সম্প্রতি মৌসুম বেনজির নূর তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে গেল। আমার মনে আছে কংগ্রেস থেকে তৃণমূলে আসার দিনটা তিনি নবান্নে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা নিয়েছিলেন। এটা হয়। ঠিক একইভাবে প্রধানমন্ত্রী কালকে যে বক্তৃতা করেছেন আমি পুরোটা শুনেছি। সিঙ্গুরে যখন প্রধানমন্ত্রী এসেছেন তখন তিনি শুধু টাটার ন্যানো কারখানা তো আর হবে না এখানে। একটা জিনিস মনে রাখতে হবে, ওখানে অত বড় জমিটায় শুধু ন্যানো কারখানা নয়, তার সাথে অনেক অনুসারী শিল্প তৈরির কথা বলা হয়েছিল। সিঙ্গুরে কালকে প্রধানমন্ত্রী যে এলেন, এসে তিনি শুধু ন্যানোর কথা কেন বলবেন, তিনি সার্বিক পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা বলেছেন। বিজেপি নেতারা যা বার্তা পাওয়ার পেয়ে গিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হলো পরপর 4টি সভা আমি সাংবাদিক হিসাবে নজর করলাম। প্রধানমন্ত্রীর মুখে একটি বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারিত হলো না। তিনি কি তাদেরকে ইগনোর করছেন? এটা আমার মনে হয়েছে, এবং করছেন। এটা তিনি করবেন বলেও আমার মনে হয়। গোটা ভোট পর্বে আমরা দেখব প্রধানমন্ত্রী আসবেন, যতগুলি সভা করবেন। আমি নিশ্চিত এই ব্যাপারে 4টে নমুনা পেয়ে গেছি, তাতেই বোঝা গেছে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলবেন না, তৃণমূল সরকারকে আক্রমণ করবেন, তার ব্যর্থতার কথা বলবেন, দুর্নীতির কথা বলবেন, এবং বিজেপি এলে কি কি হবে উন্নয়নমূলক কাজ। তিনি আয়ুষ্মান ভারতের কথা বলেছেন কালকে, পরশুও বলেছেন মালদায়, যে এই রাজ্যের মানুষ এই সুবিধাগুলো পাবে না কেন। আজকে নরেন্দ্র মোদী যখন আয়ুষ্মান ভারতের কথা বলেন, কেন্দ্রীয় সরকার বলে, তখন রাজ্য সরকার মেনে নেয় না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে ঘুরে সেবাশ্রয় প্রকল্প করে প্রমাণ করছেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নয়। তার পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। নন্দীগ্রামে তিনি হেরেছিলেন, কিন্তু হারার আগে যখন নন্দীগ্রাম দিয়ে বিজেপির যখন নন্দীগ্রাম দিয়ে তৃণমূলের উত্থান শুরু হয়েছিল, সেইটা মাথায় রেখে 2011-এ ক্ষমতা এসছেন। 2013 সালে আমার মনে আছে
যে নন্দীগ্রামকে আলাদা স্বাস্থ্য জেলা ঘোষণা করেন। 2015 সালে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছিল প্রায় 55 কোটি টাকা খরচ করে। মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে সেটা বলে বেড়ান। তাহলে সেই নন্দীগ্রামে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেসরকারি টাকায় বা নিজের পকেটের টাকায় বা চাঁদা তুলে, কোথা থেকে টাকা আসে তিনি হিসেব কাউকে দেন না, আয়কর দপ্তরকে দেবেন, তো কেন করতে হচ্ছে? তার মানে স্বাস্থ্য ব্যবস্থা নেই। তো নরেন্দ্র মোদী সার্বিক পশ্চিমবঙ্গের উন্নয়নের কথাই বলেছেন। সিঙ্গুরের মাটিতে বলে সিঙ্গুরের কারখানা বলতে হবে, এটা আমাদের আশা ছিল, কিন্তু সবসময় সব আশা মেলে না। তো আমি বলবো একটা কথা আপনি বললেন, আমি আলোচনার মধ্যে থেকে এই পয়েন্টটাকে যদি কোট করে নিই আপনার কথা হিসেবে, যে প্রধানমন্ত্রী এর পরেও একাধিক তার কর্মসূচি থাকবে পশ্চিমবাংলায়, সেখানে তিনি একদম 1:1 যদি বলা হয় ব্যক্তিবর্গের ক্ষেত্রে যদি একদম আক্রমণ সানানোর প্রশ্ন থাকে, বিশেষ করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, সেটা তিনি করবেন না। কেন কি লাগবে? তাকে যতবার নাম করে আক্রমণ করা হয় তত তিনি গুরুত্ব পেয়ে যান এবং গুরুত্ব পেয়ে গিয়ে জবাব দেন এবং যা খুশি বলে দেন। তো সেই সুযোগটা আমার সম্ভবত প্রধানমন্ত্রী, এটা তো মানতে হবে, ভারতের যত প্রধানমন্ত্রী আমরা দেখেছি সেখানে প্রধানমন্ত্রিত্বের একটা মাপ ছিল, সেই মাপটাকে অতিক্রম করে নরেন্দ্র মোদী একটা নতুন মাপকাঠি তৈরি করে দিয়েছেন। সেখান থেকে দাঁড়িয়ে তিনি নতুন করে সুযোগ করে দিতে চান না, সুযোগ না করে দিয়েই এত কিছু বলেন। আরো একটা বিষয় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অহংকার ছিল, তার বিরুদ্ধে সরাসরি কোনো মামলা নেই। এই প্রথম ইডি দপ্তরে, যেটা আইনজীবীরা বলছেন উনি ডাকাতি করতে গেছিলেন, কিন্তু অনেকে বলছেন বিজেপি লোকেরা মাস্তানি করতে গেছিলেন। পাড়ার দাদারা যেমন পাড়ায় কেউ কিছু হচ্ছে, পুলিশের চোখে ঢোবেন, কি হয়েছে করে দেখতে যান, ওরম করে দেখতে গিয়েছিলেন, হয়তো গিয়েছিলেন বলছেন তৃণমূল নেত্রী হিসেবে, অথচ তিনি মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, পুলিশ কমিশনার, সবাইকে কেন নিয়ে গেলেন? উনি তো জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পান। যখন এই কথা বলছেন, অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের হয়ে যারা সুপ্রিম কোর্টে সওয়াল করছে, তারা তো বলছেন যে মুখ্যমন্ত্রী জেড প্লাস সিকিউরিটি পান, ওখানে কিছু বহিরাগত লোক ঢুকেছিল, তাই যেতেই হতো। তো তাই জন্য গেছেন, ঠিক করেছেন, কিন্তু যখন ডিজি গেছেন, সুপ্রিম কোর্টে প্রশ্নটা ওঠেনি, উঠবে। যখন ডিজি গেছেন তার আগে নবান্নকে চিঠি দিয়ে ইডি জানিয়ে দিয়েছে যে আমরা রেড করছি এখানে। তাহলে কি আমার পাড়ার যিনি কাউন্সিলর আছেন তিনি তৃণমূলের কাউন্সিলর, তাহলে তিনি কি কারো বাড়িতে কোনো কিছু হচ্ছে তিনি গিয়ে ঢুকে দেখবেন বহিরাগত কারা এসেছে? যদি বিজেপি কাউন্সিলর থাকে তিনি কি ঢুকতে পারবেন? আসলে বিষয়টা তো নয়, গেছেন, গিয়ে তিনি আদৌ ফাইলটা ছিনিয়ে নিয়ে এসছেন, ডাকাতি করেছেন বলা হচ্ছে, নাকি তাকে ইডি কর্তারা দিয়েছে, এগুলো তো আদালতে বিচার চলছে। কিন্তু যদি প্রমাণ হয় এবং আদালত যদি সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের গর্ব শেষ। তিনি সততার প্রতীক বলে দাবি করেন নিজেকে, তার দলও করে, তাকে মা সারদা থেকে অনেকের, দুর্গা ইত্যাদির সঙ্গে তুলনা করে খুবই লজ্জা বাড়ানো হয় বাঙালির। এটা যে কোনো ব্যক্তি মানুষকেই আমি এই ধরনের তকমা দেওয়ার বিরুদ্ধে, কারণ দুর্গা সারদা এগুলো একটা আদর্শের নাম, এগুলোর সঙ্গে কারো নামে যুক্ত করা উচিত না। না, থাকতে পারে, তিনি মমতা হয়েই আছেন, কেন তাকে মা সারদার সঙ্গে তুলনা করতে হবে? তিনি মমতা মহিমা, এটা বলা হোক, কোনো ক্ষতি নেই। কিন্তু যেগুলো আমাদের না কতগুলো আবেগের জায়গা থাকে, আজকে যদি আমাকে পুরুষোত্তম রাম বলা হয় তা মেনে নিতে লাগবে নাকি? বলা উচিতই হবে না, আমি তো কোনো পুরুষের উত্তম কাজ কিছু করিনি। তো এইখানে তো কতগুলো ব্যাখ্যা আছে, ইত্যাদি আছে, আমি এই প্রসঙ্গটাই যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে তার গায়ে এখন এই তকমাটা লেগে গেছে যে তার নামে নির্দিষ্ট করে অভিযোগ করে একটা ইডির মামলা চলছে সুপ্রিম কোর্টে, জোড়া অভিযোগ আছে সেখানে। ইডির বিরুদ্ধে উল্টে তদন্ত করতে গিয়েছিল, স্থগিতাদেশ হয়েছে আগামী 3 তারিখে ফেব্রুয়ারির, সেদিনকে সুপ্রিম কোর্ট কি বলে, তারপর যদি সিবিআই তদন্ত লেগে যায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু অভিযুক্ত হয়ে যাবেন, অলরেডি অভিযুক্ত। সেই তদন্তের মধ্যে তাকে ঢুকিয়ে নিতে হবে। তো শুধু তার নাম ওই জন্য প্রধানমন্ত্রী নিচ্ছেন না এবং প্রধানমন্ত্রী নেবেন না। এবং এই রাজ্যে একটা সেটিং তত্ত্ব একটা প্রচার করা হয়, যে কোনো কিছুতেই আসলে মানুষের না আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে। আমরা এই সরকারকে হটাতে পারি, এই আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে। ভাবছেন আমি তো ভোট দেবো, পাশের লোকটা দেবে কিনা, দিয়েও কিছু হবে না, নিরাশাবাদী মানুষ। তো এই নিরাশাবাদী মানুষেরা তারা সবেতে সেটিং দেখছেন, এটা ঘটনা এবং প্রচারও চলছে, সেটা বামপন্থীদের পক্ষ থেকে চলছে। এখন আইপ্যাক এই প্রচারটা ভেতরে করে, আমার জানা আছে বিষয়টা। সেই যে বিষয়টা রয়েছে তার মধ্যে দাঁড়িয়ে এই তো লড়াইটা হবে।
প্রধানমন্ত্রী এর আগে দিদি, ও দিদি, দিদি, আমি একবার গুনেছিলাম কোনো একটা বক্তৃতায় 21-এ তিনি 76 বার দিদি বলেছিলেন। আমি লিখেছিলাম সেই কপিটা, আর বলবেন না। কোন যেটা আত্মীয়তার সম্পর্ক, দিদি হোক পিসি হোক, সব বলা বন্ধ হয়ে যাবে। এইভাবেই বিজেপির এবার আক্রমণের ছক। প্রধানমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রী শুধু উন্নয়ন, এই রাজ্যে কি কি হতে পারতো, কি কি হতে পারে, এখনো কি কি হবে বিজেপি এলে, এটাই খালি তিনি বলবেন। হবে কি না হবে সেটা তো জনতা ঠিক করবে। পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার। বিজেপির এই গান নিয়ে কি বলবে নির্বাচনে? আমি শুনলাম, গানটা শুনলাম, ঠিক আছে, একটা রাজনৈতিক দলের আগে তৃণমূলের গানটাও আমি শুনেছি, ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তৃণমূলের গানটাও খুব সুন্দর হয়েছে। বিজেপির গানটা দেখলাম সব রকম রাজ্যে মানুষের যত রকমের ইস্যু আছে, আরজি কর, এবং অনেকে বলেন যে বিজেপি মুসলিমদের কথা ভাবে না। তামান্না খাতুনের মৃত্যুর কথা যেমন বলা হয়েছে, কসবা ল কলেজ, হাঁসখালি, আরজি কর, সব কটা মানে মেয়েদের ওপর অত্যাচার, বাংলার মেয়েদের, সে কথা যেমন বলেছে। পার্থ চট্টোপাধ্যায়ের টাকা চুরি, খাটের তলায় টাকা থেকে শুরু করে অনেক কিছু, সেরকম গানটা বেশ একটা রিদিম আছে। এবং তৃণমূল এবং বিজেপি একটা গানে আপাতত একটু সমানে সমানে টক্কর দিচ্ছে বলে আমার মনে হয়েছে। তবে ওই পাল্টানো দরকার, এটা রাজ্যের মানুষের কথা। চাই বিজেপি সরকার কিনা এটা মানুষ এখনো বলছে না, কিন্তু আর তো কোনো অল্টারনেটিভ নেই, তাই বিজেপিটা স্লোগান করেছে। তৃণমূল দেখলাম চাইটাকে সরিয়ে দিয়ে করেছে পাল্টানো দরকার বিজেপি সরকার, কিন্তু ভুল করে ফেলেছে। এটা লোকসভা নির্বাচন নয় তো, এটা তো বিধানসভা নির্বাচন। আমি এরপর একটা প্রশ্ন আপনার সাথে না জিজ্ঞাসা করলে নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 16, 17, 18 এবং 19 তারিখে বিজেপি কর্মীদের রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ডিজে শোনানোর পরামর্শ তিনি দিয়েছিলেন। এবারে জেলায় জেলায় সেই ছবি কি কোথাও গিয়ে প্রকাশ্যে আসছে পিনাকদা? এসআইআর এর হিয়ারিং কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি উত্তেজনার ছবি, বিজেপি এবং তৃণমূলের মধ্যে ব্যাপক বচসা হাতাহাতির ছবি, বিজেপির গাড়িতে থাকা ফর্ম 7 এর ফাইল ছিনতাই করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। তবে কি শুরু হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম ডিজে দেওয়াই? না, ডিজে বাজানোর কথা উনি কেন বলছেন আমি জানি না। রাজ্যে কিন্তু যে শব্দ দূষণ আইন, তাতে ডিজে বাজানো যায় না। তো তৃণমূল ডিজে বাজায়, বিজেপিও হয়তো বাজাবে, তাতে অনুমতি নেওয়ার জন্য হয়তো হাইকোর্টে যেতে হবে, হাইকোর্টে যাবে, সেখানে পাবে কিনা আমি জানি না, পাওয়া উচিত নয়। কিন্তু এ রাজ্যে তো সব অন্যায় হয়, সব অন্যায়কেই তো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। বেলডাঙ্গায় যে বিক্ষোভটাকে আধ ঘন্টায় সরিয়ে ফেলা যেত, সেটাকে 2 দিন ধরে টেনে নিয়ে যাওয়া হলো। সাংবাদিক নিগৃহীতা হলেন, বলা হলো যে ও কেন ভিড়ের মধ্যে, মবের মধ্যে ঢুকেছিল, জুম্মাবারেতে একটু ভিড় হয়ই, তাহলে দুর্গাপুজোর ভিড়ের সময় কোনো মেয়ের শ্লীলতাহানি হলে সেটাকেও বলা হবে দুর্গাপুজোর ভিড় হয়েছিল, মেয়েরা কেন গিয়েছিল। আরে কেন যাবে না বলুন তো? মেয়েদেরকে কত আমরা আটকে রাখবো? একজন সাংবাদিক, তার পরিচয়, আমার তো মনে হয় এই ধরনের কিছু পেশা আছে যেখানে জেন্ডার বায়াসনেস একটুও থাকা দরকার উচিত নয়। আমরাও বলি মহিলা সাংবাদিক নিগৃহীত হয়েছে, সাংবাদিক নিগৃহীত হয়েছে, এই ঘটনাটাই তো মানে কাম্য নয়। সাংবাদিক চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু জানি না যে এই অন্যায়কে ন্যায় বলে মেনে নেওয়া এটা কতদিন চলবে। 7 নম্বর ফর্ম, এটা তো সকলের পাওয়ার অধিকার। আজকে সুপ্রিম কোর্ট যে রায় বলেছে তাতে বলা হচ্ছে এটা বিজেপি থাপ্পড় খেলো, ইলেকশন কমিশন থাপ্পড় খেলো। কি বলেছে সুপ্রিম কোর্ট রায়ে? আমি স্পষ্ট করে দিই জনগণকে। সুপ্রিম কোর্ট বলেছে যাদের নামের জন্য মানে ভুল ইত্যাদির জন্য তথ্যগত অমিল যাদের আছে, তাদেরকে যে লিস্ট পাঠানো হচ্ছে, সেই লিস্ট পঞ্চায়েত অফিস, পুরসভা অফিস, সেখানে লটকে দেওয়া। আরে কমিশনের কাছে তালিকা আছে বলেই না তাদেরকে সেই তালিকা ধরে ধরে নোটিশ যাচ্ছে, তালিকাটা ঝুলিয়ে দেবে। এবার পঞ্চায়েত অফিসে গিয়ে তারা কাগজপত্র জমা দিতে পারবেন। দিন, কাজ তো বেড়ে গেল। একদিন পঞ্চায়েত অফিসে জমা দেবেন, তারপরের দিন বিডিও অফিসে গিয়ে শুনানি হবে। 2 জায়গায় যেতে হবে সাধারণ মানুষকে। তৃণমূল যে মামলা করেছিল তাতে তো সাধারণ মানুষের বিপদ বাড়লো, তাদের হেনস্থা বাড়লো, তাদের 2 জায়গায়। এটা বলেনি। আবার বলা হচ্ছে BLO 2 নাকি থাকতে পারবে, বলা হয়নি, বলা হয়েছে BLO 2 নথি জমা দিতে পারবে। এটা তো জানি পরিবারের যে কোনো প্রতিনিধি বা অন্য কেউ দিতে পারেন। এটা অনলাইনে যে তোলা হচ্ছে, অনলাইনে কি সবাই নিজেরটা তুলবে? তারা কোনো সাইবার ক্যাফেতে যাচ্ছেন বা বন্ধু বান্ধবের সাহায্য নিচ্ছেন, ছেলে ছেলের বন্ধু, মেয়ে মেয়ের বন্ধু, তারা করে দিচ্ছেন, তো করাই যায়। নতুন কিছু সুপ্রিম কোর্ট বলেনি। আমি দেখছি যে শাসক দল ক্রমশ এটাকে জটিল করছেন। এই যে তালিকা ঝোলানো হবে, তালিকায় কত হিন্দু কত মুসলিম, এটা ওরা আসলে দেখতে চাইছেন। একদম মোদ্দা কথা এইটা। তারপর সেটাকে নিয়ে রাজনীতি করা হবে।
যে অর্ধেকের বেশি কেন মুসলিম ডাকা হয়েছে, সমান সমান কেন ডাকা হয়নি? আরে যার ভুল আছে তাকে ডাকা হয়েছে, সেটা সমান সমান হবে কি হবে না সেটা তো কারো হাতে থাকে না। এসব নিয়ে রাজনীতি করবার চেষ্টা, রাজ্যে যেহেতু মুসলিম ভোট এক কাটটা নেই তৃণমূলের পক্ষে, ওয়াকফের জন্য, আরো অনেক কারণের জন্য, কারণ এ রাজ্যে আমি মনে করি বিজেপি যাই বলুক, এ রাজ্যে সবকা সাথ সবকা বিকাশে হিন্দুরাই এগিয়ে আছে, মুসলিমদের জন্য কিছু হয়নি এই রাজ্যে। বাম আমলেও তাই, এই আমলেও তাই। মুসলিমদের জনসংখ্যা বেড়েছে খালি, আর কিচ্ছু বাড়েনি। না শিক্ষা দীক্ষায় শতাংশের হার, না নারীর প্রগতি, না চাকরি বাকরিতে সুযোগ, কোনো কিছু মুসলিমদের জন্য এখানে হয়নি। না আমি বলবো ঠিক 90 দশকের আপনি যখন বেলডাঙ্গার ঘটনাটা তুলে নিয়ে এলেন, আমি আরো বিস্তারিত দুটো প্রশ্ন তার সাথে অ্যাড করবো যে ঠিক 90 দশকের কাশ্মীরের পুনরাবৃত্তি কি? কারণ ধাপে ধাপে বাংলাদেশ বানানোর একটা ছক, এটা জনগণ বলছে, আমরা বলছি না। কিন্তু বীরভূমে হুমকি, আরএসএস করা যাবে না, জেহাদিদের গাজওয়াতুল হিন্দ বানানোর পথে সংঘই কি কাঁটা কোথাও গিয়ে, এবার একদম দিকে দিকে টার্গেট করা হচ্ছে আরএসএস কে। অন্যদিকে বেলডাঙ্গাতে সাংবাদিককে ফেলে মার, কি শুরু হয়েছে ঠিক পশ্চিমবঙ্গে? না, কাশ্মীরের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করা উচিত নয়, কারণ পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ। ইনসার্জেন্সি মুভমেন্টের থেকেও খারাপ বলছেন? নিশ্চয়ই, তার কারণ কাশ্মীরে জঙ্গি হানাকে শনাক্ত করা যায়, তার জন্য সেনার ছাউনি থাকে। পশ্চিমবঙ্গ কাশ্মীর বরাবর একটা যুদ্ধক্ষেত্র হিসেবে ট্রিট করা হয় ভারতীয় সেনাবাহিনীর পক্ষে, পশ্চিমবঙ্গ তা নয়। পশ্চিমবঙ্গের সীমান্তকে চিরকাল একটা সম্প্রীতির জায়গা থেকে দেখা হয়েছে, কিন্তু কাশ্মীরে যেটা হয়েছিল তার চেয়ে বেশি করে এখানে এই অনুপ্রবেশের মাধ্যমে জেহাদি সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেই আমি মনে করি। তারা বিভিন্ন জায়গায় নানাভাবে তারা রয়েছে, তারা একদিন ফুরে উঠবে। এবং জানি না, মানে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে একটা ভয়ানক কিছু ঘটতে পারে, যার ফলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, তাতে হয়তো নির্বাচন পিছিয়ে যেতে পারে, এরকম কিছু হতে পারে। আমার কাছে যা খবর, মালদা, মুর্শিদাবাদ এবং বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, 24 পরগনা খুব সেন্সিটিভ হয়ে রয়েছে বিভিন্ন জায়গা। আমাদের চিকেন নিয়ে খুব সেন্সিটিভ হয়ে রয়েছে, বাংলাদেশটা একটা অস্থির জায়গায়। তার জন্য বিজেপি চাইলেও, মানে কেন্দ্রীয় বিজেপি চাইলেও কেন্দ্রীয় সরকার এই রাজ্যে কঠোর কোনো পদক্ষেপ করতে ভয় পায়। তার কারণ হচ্ছে পাশের সীমান্তটা রয়েছে, কোনো কিছু হলে, যদি আন্তর্জাতিক সীমান্তে যদি কোনো গোলমাল শুরু হয়, তখন সেটাকে সামাল দেওয়াটা একটা কেন্দ্রীয় সরকারের বড় কাজ, যতটা না ভোটে জেতা। ফলে এরকম একটা ভয় আছে। তবে কাশ্মীরের থেকে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ, কারণ কাশ্মীরে গোলা গুলি চলে, তার জবাব দেওয়া যায়। আর যখন নীরবে নীরবে স্লো পয়জনিং হয় না, এটা অনেক পরে টের পাওয়া যায়। আপনি বললেন যে নির্বাচন পিছিয়ে যেতে পারে, একটু যদি ব্যাখ্যা দিতেন এই মুহূর্তে। তো দেখুন, এখনো পর্যন্ত যা খবর আছে তাতে আমার মনে হয় 14ই ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশ করতে পারবে না কমিশন, আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগবে। কারণ ডিএমদের টেবিলে পড়ে থাকছে ওই যাচাই করার জন্য নথি। একটা ডিএম এর কাছে একজন নথি হিসেবে পাসপোর্ট জমা দিয়েছেন, তো পাসপোর্টটা সঠিক না বেঠিক যাচাই করার জন্য পাসপোর্ট দপ্তরে পাঠাতে হবে। তারা তো বসে নিয়ে এই কাজটার জন্য, তাদের আর 5টা কাজের মধ্যে তারা করবে, 2-3 দিন সময় লাগবে। এগুলো পাঠানো হচ্ছে না, ডিলে করা হচ্ছে। আসলে কি হয়েছে, রিসেন্টলি কমিশন একটা চিঠি দিয়েছে জেলা শাসকদের যে দিনের কাজটা দিনে শেষ করতে হবে ইত্যাদি কঠিন কঠিন নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের পর কমিশন আসলে আইনি প্যাচে বেঁধে রাখতে চাইছে জেলা শাসকদের, যে ভুল করলে তোমরা তার জন্য দায়বদ্ধ থাকবে। উল্টো দিকে জেলা শাসকরা সব কাজ পিছিয়ে 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 দিয়ে শাসক দলের চাপে তারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। অনেক ক্ষেত্রে তারা চাইছেন কমিশন শেষ কথাটা বলে দিক। এর ফলে পিছিয়ে যেতে পারে খসড়া তালিকা প্রকাশ, ভোট পিছিয়ে যাবে এরকম আশঙ্কা আমিও করছিলাম। কিন্তু কি হবে, শেষ পর্যন্ত হয়তো এক দফায় ভোট করে নিয়ে কোনোভাবে 5ই মের আগে তো সরকার গঠন করতেই হবে, শপথ নিতে হবে। একদম খুব বেশি হলে 2 দফায় ভোট করা যাবে, তা না হলে যেভাবে এসআইআর পর্ব লম্বা হচ্ছে তাতে অত দফায় ভোট করার মতো সময় থাকবে না। কিন্তু বিষয় হচ্ছে এই রাজ্যে নির্বাচন কমিশন পুরোপুরি আধা সামরিক বাহিনী ছাড়া ভোট করবে না। এবার 7 দফাটাকে কমিয়ে যদি 2 দফাও করা হয়, তাহলে যে পরিমাণে আধা সামরিক বাহিনী দরকার, অতটা আধা সামরিক বাহিনী পশ্চিমবঙ্গ ওই সময় পাবে কিনা। একটা সুবিধা আছে, আসামের নির্বাচন, আসামের সারা বছরই আধা সামরিক বাহিনী থাকে ওখানকার পরিস্থিতির জন্য, আমরা জানি, বা চারদিকে নর্থ ইস্টের অন্য রাজ্যগুলোতে থাকে, সেখান থেকে আনা যাবে। এবার কিন্তু পশ্চিমবঙ্গের সাথে যেখানে যেখানে নির্বাচন, সেখানে এত আধা সামরিক বাহিনী দরকার হবে না। ফলে পশ্চিমবঙ্গ
বাড়তি পেতেই পারে, মানে সে কতটা পাওয়া যাবে, কতটা কি পাবে, নির্বাচন কমিশন সন্তুষ্ট হবে, মানে খুব সমস্যা হয়ে গেলে এক দফাতেও ভোট করতে হতে পারে। কারণ সাংবিধানিক সংকট হোক, কোনো সাংবিধানিক আওতার মধ্যে থাকা নির্বাচন কমিশনের মতো দপ্তর সেটা চাইবে না, কিন্তু পরিস্থিতি খারাপ দিকেই এগোচ্ছে, এটা ঘটনা। কারণ তৃণমূলের লাভ হতে পারে, কারণ তৃণমূল এটা বলতে পারে দেখো 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 আমার মা মাটি মানুষের সরকারটা ওরা ভেঙে দিল। এদিকে বিজেপির সরকার ভাঙার কোনো নীতি নেই, কোনোদিনও কোনো সরকার ভাঙেনি। এবার বিজেপি বলতেই পারবে, এবং বিজেপির কিছু বলার থাকবেও না তখন, কারণ সাংবিধানিক নিয়মেই সরকারটা ভেঙে যাবে, রাষ্ট্রপতি শাসন হবে, যেটা রাজ্যের মানুষ চাইছে। রাজ্যের মানুষ চাইছে রাষ্ট্রপতি শাসনেই ভোট হোক, তা না হলে সম্ভব না। আত্মবিশ্বাস নেই বাঙালির, আত্মঘাতী বাঙালির আত্মবিশ্বাস নেই। তারা ভুলে গেছেন যে তারা একসময় অনেক কিছু পারতেন। তারা যে নেতাজি, আশুতোষ, শ্যামাপ্রসাদ, এরকম বীর বীর অনেক বীর, আচার্য স্বামী পরমানন্দ, এদের বংশধর বাঙালি ভুলে গেছে। তাই জন্য বিবেকানন্দের বংশধর ভুলে গেছে, আত্মবিশ্বাস নেই। তারা ভাবছে সেনাবাহিনী ভোট করে দেবে, ইডি করে দেবে, সিবিআই করে দেবে, আয়কর দপ্তর করে দেবে। আদৌ তা নয়, এবং তার জন্য এক দফায়ও ভোট হতে পারে। আপনি বলছেন যে বাঙালির মেরুদণ্ড কোথাও গিয়ে ভেঙে গিয়েছে, তারা ভুলে গিয়েছে তাদের পূর্বসূরীদের কথা, তাদের যে বিপ্লবের ইতিহাস সেগুলো ভুলে গিয়েছে। তাই কি কোথাও গিয়ে পিনাকদা শাসক দলের যারা মন্ত্রী শান্তি রয়েছেন তাদের এই আস্ফালন দেখা যাচ্ছে? একদম আমি বলবো কেন্দ্রের সরকার বদলে যাবে, রাজ্যের তৃণমূল বদলাবে না। মন্তব্য পার্শ্বভূমি তো মুখোশ বাজার। না, রাজ্যে তৃণমূল বদলাবে না, তৃণমূল সরকার তো বদলাবে, বদলাবে আজ না হয় কাল, কালের নিয়মে এবছরেই যা পরিস্থিতি আছে সরকার বদলে যাবে। কিন্তু বলছি যে রাজ্যের মানুষের আস্থা কমে যাচ্ছে কেন, এই কথাগুলোর জন্য আরো বেশি করে। এই যে আস্ফালন, যে আমরাই থাকবো, মানুষের সেবা করার দরকার নেই, আমরা এমনি জিতে যাব। আমরা তো 2 কোটি চাকরি দিয়ে দিয়েছি, প্রতি বুথে 250 জন চাকরি পেয়েছে। আমি বারবার এই তথ্যটা বিভিন্ন সময় বলি, রাজ্যে যদি 2 কোটি চাকরি হয় তাহলে প্রতি বুথে 250 জন, প্রত্যেক পাড়ায় 50 জন করে চাকরি পেয়েছে রাজ্য সরকারি চাকরি। কোথায়, মানে কারা তারা? তারা কি বায়বীয়? তারা কি ভুতুরে ভোটার, মৃত ভোটারের মতোই মৃত চাকরিজীবী, ভুতুরে চাকরিজীবী? আমি জানি না। এই যে আস্ফালন, এই আস্ফালনটাই তো সর্বনাশের পথ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন আজকে আদালতে হারলাম, এপ্রিলে ভোটে হারাবো, একদম সুপ্রিম নির্দেশের পর হুঁশিয়ারি অভিষেক। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে হারালেন আদালতে। নির্বাচন কমিশনে তিনি তদবির করতে গেছিলেন, বলেছিলেন 1 লক্ষ লক্ষ মানুষ না 1 লক্ষ মানুষ নিয়ে তিনি যাবেন, বলেছিলেন এসআইআর এ একটা নাম বাদ গেলে তিনি কত ধানে কত চাল দেখিয়ে দেবেন। এগুলো হার, কোনোটাই তো করতে পারেননি। ওয়াকফ এই রাজ্যে কার্যকর হবে না তার বেশি উনি বলেছিলেন। তিনি এখন সতীদাহ প্রথাকে প্রতিদাহ প্রথা বানিয়ে ফেলছেন। গুলিয়ে গেছে মাথা, নাকি জেনে শুনে বলছেন, পিসির মতো হতে চাইছেন, আমি জানি না। কিন্তু কোথায় হারালেন আমি এটা বুঝতে পারলাম না। কোথায়, সুপ্রিম কোর্টের কোন নির্দেশটায় বিজেপি বা নির্বাচন কমিশন হেরে গেল আমি বুঝতেই পারলাম না। কোথাও বলা হয়নি যে এসআইআর এর নিয়ম কিছু বদলাবে, কিচ্ছু বলা হয়নি। একটা তালিকা ঝোলাতে বলে, তাই কথা আছে, সেটা ঝোলাতে বলছে, কিছুই নয়, শুধুমাত্র রাজ্যে গোলমাল পাকানোর জন্য। শেষ একটাই প্রশ্ন আজ আপনার কাছে, হচ্ছে এসআইআর না হওয়ার সম্ভাবনা ঠিক কতটা পিনাকদার? এতে সুবিধেই বা কার? আর সেক্ষেত্রে কি হতে চলেছে? বাংলার বর্তমান যা পরিস্থিতি, রাষ্ট্রপতি শাসন কি সময়ের অপেক্ষা? দেখুন, এখনো পর্যন্ত যে হিসেব তাতে 70 থেকে 80 লাখ নাম বাদ গিয়েছে। আর প্রথম দফাতেই উত্তরপ্রদেশে 2.25 কোটি। কোনো লাফালাফি কান্নাকাটি সেখানে কিন্তু হয়নি। দেশের স্বার্থে সেখানকার শাসক দল বিজেপি, রাজ্য সরকার মেনে নিয়েছে। এখানে কেন লাফালাফি হচ্ছে তাতেই তো প্রমাণ। আরো যা হিসাব নির্বাচন কমিশনের, আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না, হিসাব তাতে আরো 50 লাখ নাম বাদ যেতে পারে। তাহলে সব মিলিয়ে 1 কোটি 20 লাখ 30 লাখ নাম বাদ যাবে। এবার এটা ভেস্তে দেওয়ার জন্যই তো কোর্টে যাওয়া। নির্বাচন কমিশন যা নিয়ম তাই নিয়মে কাজ করছে, বারবার নিয়ম বদলের আবেদন এসব করে ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে। তবে আমার মনে হয় ভারত যেহেতু বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, যে গণতান্ত্রিক দেশের গণতন্ত্র বজায় রাখার জন্য সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে নির্বাচন কমিশন। তারা সুষ্ঠু নির্বাচনটা করে এই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য। সেখানে নির্বাচন কমিশন হেরে গেছে এটা বলা উচিত নয়, আর নির্বাচন কমিশন হারবে বলেও আমি মনে করি না। এসআইআর না হলে কার সুবিধা? না, এসআইআর না হলে কার সুবিধা সেটা তো বোঝাই যাচ্ছে। এখানে ধরা যাক যে একজন পেটে ব্যথায় খুব চিৎকার করছে, তার পেটে ব্যথায় না হলে তারই সুবিধা হতো। যে দাবাদাবি করছে, তাহলে পেটে ব্যথাটা আমরা বুঝতে পারছি তো কার পেটে ব্যথা হচ্ছে, কার মাথায় বেশি যন্ত্রণা হচ্ছে।
তার। কিন্তু এসআইআর যদি ঠিক ঠিক করে না হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষের পেটে যন্ত্রণা, মাথার যন্ত্রণা, সর্বত্র যন্ত্রণা হবে। ভুলে যাবেন না, আমাদের রাজ্য সরকার যে দরদি প্রকল্পগুলো চালায়, বাবা মা মারা গেলে 2000 টাকা করে দেয়, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিল্পশ্রী, খেলাশ্রী, পথশ্রী, রাস্তাশ্রী, সব শ্রী কিন্তু ভাগ বসাচ্ছে বিদেশিরা, অবৈধ নাগরিকেরা। তারা যদি চলে যায় তাহলে অত টাকা দিয়ে আপনার জন্য আরো কত স্ত্রী আসবেন বাবু। স্ত্রী মানে তো লক্ষ্মী, লক্ষ্মী ঘরে আসবে তো তাহলেই। একদমই। আমি বলবো পিনাকদা, আমরা দেখেছি রাজ্য সরকারকে এই প্রশ্নটা আমি সংযুক্ত করলাম যে আমরা জানি যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরপরই ঠিক মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর একটা মিটিং সংগঠিত হয়। সেখানে এই যে কথাটা আপনি বললেন যে 1 এবং 2 দফায় নির্বাচন সম্পন্ন করতে হবে, কারণ এসআইআরটা যত বেশি দীর্ঘায়িত হবে নির্বাচনের সময় তত কমবে। আমি বলবো রাজ্যের শাসক দল তারা কি রাজি হবে আদৌ যে 1 বা 2 দফায় নির্বাচন করতে? সেক্ষেত্রে তো তাদের দিক থেকে আমরা এর আগেও প্রতিবন্ধকতা শুনেছি প্রচুরবার। তখন কি রাষ্ট্রপতি শাসন ছাড়া রাজ্য সরকার দারুণ ভাবে রাজি হবে এবং শাসক দল রাজি হবে। এখন শাসক দল তো পঞ্চায়েত ভোট, যেটা আরো বেশি জায়গা হয়, সেটা তো 1 দফায় করেছে। অতীতে যখন 7 বা 8 দফায় রাজ্যে নির্বাচন ঘোষণা হয়েছে তখন তো কমিশনের সমালোচনা করতে দেখা গেছে তৃণমূল নেতাদের যে অন্য রাজ্যে 2 দফায়, 3 দফায়, 4 দফায়, এখানে 7 দফায় ভোট করে কাজকর্মের পরিবেশ নষ্ট করা হচ্ছে, রাজ্যের মানুষের উন্নয়নের কাজ করা যাচ্ছে না। এবার তো সুবিধা হবে। আর পঞ্চায়েত ভোট যদি 1 দফায় হতে পারে, যে কোনো নির্বাচন হতে পারে। একদমই। পিনাকদা, অনেক ধন্যবাদ আপনাকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য।